আঙুলের কালি উঠার আগে তৃণমূল উঠে যাবে, ভোটের আগের থেকে আমরা বলে এসেছি, তাই তো হলো। আজকে কটা দিন গেল, 19-20 দিন, দলটা নেই, তৃণমূল থাকবে, মমতা ব্যানার্জি ভাইপোর অস্তিত্ব থাকবে না। ইতিমধ্যে ভাইপোর সর্বভারতীয় তথাকথিত সর্বভারতীয় পদটাও কিন্তু খোয়া গেছে, তাই তো। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মমতাই তো এই বিশ্বাসঘাতকতাটা তৈরি করেছিল। দেখো ঋতব্রত, ঋত মানে কি? ঋত মানে কি? বিশ্বাস, ধর্ম, ধর্ম, ব্রত মানে রক্ষা করা। যে ধর্ম ঋতকে তুমি দিয়েছিলে বিশ্বাসঘাতকতার, সেই ধর্মই তিনি রক্ষা করেছেন তোমার উপরে অ্যাপ্লাই করে। আজকে তুমি বুঝিয়াছো, তবে জেলে ঢোকানো উচিত মমতাকে। ইউপি অ্যাক্টে, সন্ত্রাস বিরোধী অ্যাক্টে ওনার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ধারা অ্যাপ্লাই করে ওনাকে মামলা রুজু করুক, দেশদ্রোহী মামলা দিক ওনাকে ইউপি অ্যাক্টে। আমরা দেখতে চাই এত বড় দেশদ্রোহী ভারতবর্ষে একজন পলিটিশিয়ান জন্মায়নি। তিনি আজকে যে স্টেটমেন্টটা দিলেন, ইমিডিয়েট ওনাকে ইউপি অ্যাক্টে ইমিডিয়েট ভারত সরকার ওনাকে অ্যারেস্ট করতে পারে, করা উচিত। কেন তোমায় বলছি, হাদি যখন বাংলাদেশের সেই ভারত বিদ্বেষী কুখ্যাত জঙ্গি যখন খুন হন, তার খুনের আসামিরা কিন্তু পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল এবং এসটিএফ ধরেছিল, ধরে বাংলাদেশে তাদের দিয়ে দেয়। ভারত সরকারের ইন্টেলিজেন্স সেদিন মুখ্যমন্ত্রীকে ফোন করে অনুরোধ করেছিল এই হাদি খুনের আসামিদের, যারা বাংলাদেশ থেকে না পালিয়ে এসছে, তার এসটিএফ ধরেছে, তাদের জন্য পরিচয় গোপন রাখা হয়, তা না হলে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে, এটা ইন্টারন্যাশনাল ইস্যু। তাহলে এখানে তোমার 59 জনকে নিয়ে চলে গেছে ঋতব্রত, তাহলে দলটা তো তৃণমূলই রইল। বলতে পারো যে দলটাকে পারিবারিক করে ফেলেছিল মমতা ব্যানার্জি, প্রতীক চুরি করে, রেজিস্ট্রেশন চুরি করে, সেই দলটা মালিকানা হাত বদল হলো। যাহা বধিয়াছ তুমি তাহাই তো তুমি পাইবে, ঠিক আছে। তুমি তো যে বিষবৃক্ষটা পুঁতেছিলে তার বিষময় ফলটা তোমাকেই ভোগ করতে হবে। যাদের দুধের গাই বানিয়ে রেখেছিলে, যাদেরকে তুমি ভালোবাসনি, ভোট ব্যাংক করে রেখেছিলে, যেই এমএলএদের তুমি আনুগত্যটা আন্তরিকভাবে তুলে আনতে দাওনি, ওখানে তোলাবাজি, মেয়েদের অশ্লীল ধর্ষণ করা, অর্থাৎ ম্যাঙ্গো মডেল, বান্টি বাবলি মডেল, এটা যারা করেছিল এত বছর ধরে, এই প্রত্যেকটা ইউনিয়নকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে রাজ্য সরকার সার্চ করে, এই রকম এক একটা সুরেন্দ্রনাথ কলেজ প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় ছড়িয়ে আছে। এই রকম সুরেন্দ্রনাথ কলেজের মতন যে কটা কলেজ বা বিশ্ববিদ্যালয় ইউনিয়নের নামে এই ধরনের নোংরামি দিনের পর দিন তৃণমূল নেত্রীর নির্দেশে হয়েছে, তাদের কলেজ কর্তৃপক্ষকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক, কারণ তাদের কনসার্ন ছাড়া এটা হতে পারে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বলছি। প্রথমে তোমাকে বলি, এই মুহূর্তে নব্য তৃণমূল বলছ কেন? তৃণমূল 80 জনের মধ্যে লাস্ট খবর 58 জন, 59 আরো নাকি 6 জন জনার 5-6 অ্যাড হবে, তাহলে পড়ে রইল কারা? 2/3 বেশি চলে গেল। দল ত্যাগী আইনটা যে 84-এ প্রয়াত মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি তৈরি করেছিলেন, তাতে কি বলা ছিল? 2/3 সদস্য নিয়ে লোকসভার কোনো দল সাংসদ বা এমএলএ নিয়ে বেরিয়ে গেলে মূল দলটা তার দিকে চলে যায়, অর্থাৎ দল থেকে আইনটা তারপরে কার্যকর হয় না। তাহলে এখানে তোমার 59 জনকে নিয়ে চলে গেছে ঋতব্রত, তাহলে দলটা তো তৃণমূলই রইল। বলতে পারো যে দলটাকে পারিবারিক করে ফেলেছিল মমতা ব্যানার্জি, প্রতীক চুরি করে, রেজিস্ট্রেশন চুরি করে, সেই দলটা মালিকানা হাত বদল হলো, অর্থাৎ এখান থেকে মালিকানা চলে গেল, শিফট করলো তৃণমূলের ব্যানার্জি পরিবারের থেকে। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবর্জিত তৃণমূল একটি গঠন হলো আজকের দিনে। তুমি এটাকে দুয়ারে মহারাষ্ট্র, দুয়ারে একনাথ শিন্ডে, দুয়ারে শিবসেনা, দুয়ারে শরদ পাওয়ার, যাই বলো না কেন, যে নামই দাও না কেন, আমি অন্তত এইভাবে দেখি। কারণ এই মুহূর্তে কিন্তু তৃণমূলের এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের টেকনিক্যাল জায়গাটা নেই। কারণ টেকনিক্যাল জায়গাটা এই কারণে নেই, দল বিরোধী আইনটা প্রযোজ্য নয়, তাই তো। দ্বিতীয়, তোমার খেয়াল করে দেখবে যে মমতা ব্যানার্জি আজকে এত কথা বলছে নীতি নৈতিকতার কথা,
মমতা ব্যানার্জি কি করেছিল? কংগ্রেস ভেঙে দলটা তৈরি করেছিল, সে ভাঙতেই পারে। কংগ্রেস ভেঙে তো শুধু মমতা হয়নি, আরো অনেকে হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি 15 বছরে ক্ষমতায় থাকাকালীন একটি দপ্তর অলিখিত খুলেছিল মুকুল রায়ের নেতৃত্বে। কি দপ্তর? দল ভাঙানোর দপ্তর। গালভরা নাম দিয়েছিলেন মুকুলের, তিনি নাকি চাণক্য। আমার কথাটা হচ্ছে এই জায়গাটা গিয়ে, এই যে দল ত্যাগ করিয়ে ভয় ভক্তি যে কারণেই হোক অনৈতিকভাবে আনা। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে ছিল? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যে কমিটিটা বিরোধীদের থাকার কথা, সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি মমতা ব্যানার্জি কাকে রেখেছিল? সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা রেখেছিল মমতা ব্যানার্জি বকলমে নিজের কাছে। কখনো কিষাণ কল্যাণীকে দল ত্যাগ করিয়ে টেকনিক্যাল জায়গাটায় বিজেপিতেই আছে, অথচ তৃণমূলে এসে গেছে, এইভাবে রেখেছিলেন তিনি। মানস ভূঁইয়াকে রেখেছিলেন ভাড়ারের চাবিটা দিয়ে। যাহা যা যাহা বধিয়াছ তুমি তাহাই তো তুমি পাইবে। ঠিক আছে, তুমি তো যে বিষবৃক্ষটা পুঁতেছিলে তার বিষময় ফলটা তোমাকেই ভোগ করতে হবে। মমতা ব্যানার্জি 1998-তে দলটা তৈরি করেছিলেন, 11 সালে দলটা সিপিএম কে সরিয়ে ক্ষমতা এসছে, 12 সালে দলটাকে তিনি গণতান্ত্রিক থেকে পাবলিক প্রপার্টির থেকে ব্যানার্জি প্রপার্টি করেছেন। 12 সালে তিনি যুবা পথ তৈরি করেছেন। সব কিছু তার পরিবারের। হয় তিনি বলবেন ওয়ান পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। তারপরে হলো তার ভাইপোর দাপট। আমি বলছি না যারা ঋতব্রতরা দল ত্যাগ করে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলো তারা ধোয়া তুলসী পাতা, কিন্তু ভবিষ্যৎটাই বা কি থাকছে? ভবিষ্যৎ যা থাকার, আঙুলের কালি উঠার আগে তৃণমূল উঠে যাবে, ভোটের আগের থেকে আমরা বলে এসছি। তাই তো হলো। আজকে কটা দিন গেল? 19-20 দিন দলটা নেই। মমতা ব্যানার্জির দল নেই। মমতা ব্যানার্জির এখতিয়ারে আর দলটা নেই, তৃণমূল দলটা আছে। তৃণমূল দলটা আছে, এটা ভুল করলে চলবে না। মমতা ব্যানার্জি অভিষেকের বিবর্জিত তৃণমূলটা আছে, এবং এই দলটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আইনত কোনো লড়াই করতে পারবেন না। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এই যে সংখ্যালঘু মুখগুলো বলছো, যাদের দুধের গাই বানিয়ে রেখেছিলে, যাদেরকে তুমি ভালোবাসনি, ভোট ব্যাংক করে রেখেছিলে, যেই এমএলএদের তুমি আনুগত্যটা আন্তরিকভাবে তুলে আনতে দাওনি, যাদের আনুগত্যটা ছিল একান্তই আর্টিফিশিয়াল, অকৃত্রিম নয়, তৃণমূলের মতন একটি এক নায়কতান্ত্রিক ডানপন্থী দলে ভোটে ক্ষমতায় না থাকলে আনুগত্যের ভরকেন্দ্রটা পাল্টে যায়। এটা আমরা বারবার বলেছিলাম, এবারও তাই হলো। এবং আমি তোমাকে আবারও বলছি, তৃণমূল থাকবে, মমতা ব্যানার্জি ভাইপোর অস্তিত্ব থাকবে না। ইতিমধ্যে ভাইপোর সর্বভারতীয়, তথাকথিত সর্বভারতীয় পদটাও কিন্তু খোয়া গেছে। তাই তো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মমতাই তো এই বিশ্বাসঘাতকতাটা তৈরি করেছিল। দেখো ঋতব্রত, ঋত মানে কি? ঋত মানে কি? বিশ্বাস, ধর্ম। ব্রত মানে রক্ষা করা। যে ধর্ম ঋতকে তুমি দিয়েছিলে বিশ্বাসঘাতকতার, সেই ধর্মই তিনি রক্ষা করেছেন তোমার উপরে অ্যাপ্লাই করে। আজকে তুমি বুঝিয়াছো। একটা সময় সাইনবোর্ড করে দিয়েছিল আদি দল কংগ্রেস, যে কংগ্রেস তার সাথে জোট করে 11 সালে ক্ষমতায় এসেছিল। সিপিএম এর বহু লোককে এনেছিল ভয় দেখিয়ে। যারা আসেনি, কিষাণ কল্যাণী জিতেছিল, বাইরন বিশ্বাস জিতেছিল। ওভার দ্য নাইট অগণতান্ত্রিক ভাবে মমতা ব্যানার্জি দল ত্যাগ করিয়া এনেছিল বুড়ো আঙুল দেখিয়ে গণতন্ত্রকে। তাই তো ন্যূনতম রিজাইন দেওয়ার প্রয়োজন মনে করাননি তিনি। সংসদীয় গণতন্ত্রের এত বড় বেহায়াপনা যখন এই বাংলা লক্ষ্য করেছে, আজকে মমতা ব্যানার্জির রোদনকেও মানুষ মিস্টার বিমের একটা কার্টুন চরিত্রের মতনই দেখছেন। নাথিং, সিরিয়াসলি নেবে না। আজকের এই পরিস্থিতি মমতার তৈরি করা। আরে উনি তো বাংলা, বৃহত্তম বাংলাদেশই চেয়েছিল। উনি চেয়েছিলেন ওপার বাংলার এই হাজি কাজী মাঝি, বারবার চেয়েছিলেন। তাই তো বারবার স্টেটমেন্ট দিয়েছিল তথাকথিত এই ছাত্র আন্দোলনের সময় মমতা ব্যানার্জি। এমনকি মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে ওপারের এই হুজুররা পর্যন্ত বলেছিল বারবার, মমতা ব্যানার্জি মুসলিমদের নিয়ে বৃহত্তর বাংলাদেশে ঢুকে পড়ুক, পশ্চিমবঙ্গ ভেঙে। তাই তো মমতা ব্যানার্জি কোনো রকম বিরোধিতা করেনি, তার দল করেনি। মমতা ব্যানার্জি জয় বাংলা, খেলা হবে, রংধনু, সব স্লোগান
মৌলবাদী বাংলাদেশের মৌলবাদীর থেকে নিয়ে এসছে, চুরি করেনি, নিয়ে এসছে সাদরে। কারণ তিনি এটা বৃহত্তর বাংলাদেশ করতে চেয়েছিল, মাঠে মারা গেছে ভোটের রেজাল্টে, 26-এর রেজাল্টে। কিন্তু তার অভিলাষটা তো মাঠে মারা যায়নি। তিনি আজকে যে স্টেটমেন্টটা দিলেন, ইমিডিয়েট ওনাকে ইউপিএ অ্যাক্টে ইমিডিয়েট ভারত সরকার ওনাকে অ্যারেস্ট করতে পারে, করা উচিত। কেন তোমায় বলছি, হাদি যখন বাংলাদেশের সেই ভারত বিদ্বেষী কুখ্যাত জঙ্গি যখন খুন হন, তার খুনের আসামিরা কিন্তু পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল এবং এসটিএফ ধরেছিল, ধরে বাংলাদেশে তাদের দিয়ে দেয়। ভারত সরকারের ইন্টেলিজেন্স সেদিন মুখ্যমন্ত্রীকে ফোন করে অনুরোধ করেছিল এই হাদি খুনের আসামিদের, যারা বাংলাদেশ থেকে না পালিয়ে এসছে, তার এসটিএফ ধরেছে, তাদের জন্য পরিচয় গোপন রাখা হয়, তা না হলে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। এটা ইন্টারন্যাশনাল ইস্যু। আজকে মমতা ব্যানার্জি তিনি এক্স হতে পারেন, এই এক্স হওয়ার পরেও তো তিনি দায়বদ্ধ সমাজ এই দেশটার প্রতি। তিনি তো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী এখনো পর্যন্ত, সিনিয়র পলিটিশিয়ান। তিনি যখন এই স্টেটমেন্টটা দিলেন, আজকে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হবে ভাই ভেবেছে? বাংলাদেশে আগুন জ্বলা শুরু হয়েছে কাল থেকে, আগুন, মৌলবাদী জামাতিরা আগুন লাগিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে ভারত সরকারের কনফিডেন্সিয়াল একটা ম্যাটারকে তিনি এক্সপোজ করলেন বেআইনিভাবে, জেলে ঢুকানো উচিত মমতাকে। ইউপিএ অ্যাক্টে, সন্ত্রাস বিরোধী অ্যাক্টে ওনার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ধারা অ্যাপ্লাই করে ওনাকে মামলা রুজু করুক, দেশদ্রোহী মামলা দিক ওনাকে ইউপিএ অ্যাক্টে। আমরা দেখতে চাই এত বড় দেশদ্রোহী ভারতবর্ষে একজন পলিটিশিয়ান জন্মায়নি, একজন না, যিনি ক্ষমতায় থাকতে বাংলাদেশের গুণগান গেয়েছেন, বাংলাদেশের অংশ করতে চেয়েছেন, পশ্চিমবঙ্গকে জঙ্গিদের প্রশ্রয় আশ্রয় লালন পালন সব করেছেন। আজকে ক্ষমতার থেকে চলে যাওয়ার পরেও তিনি একই পদ্ধতিতে চলে যাচ্ছেন। এ দেশের ক্ষতি করবে, বাংলার ক্ষতি করবে, একে ইমিডিয়েট জেলে পড়া হোক। তুমি যদি এই মুহূর্তে নতুন সরকার যদি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নগুলো এবং স্কুলেরও কিছু ইউনিয়ন তো স্কুলে থাকে না, কিছু পার্টির অফিস বানিয়ে রেখেছে স্কুলগুলো, আমি কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়নগুলো যেগুলোতে 7-8 বছর ভোট হয়নি, অথচ ছাত্রদের থেকে ইউনিয়নের চাঁদাটা কাটা হয়েছে ভর্তির বাবদ, যেটাই সরকার কালকে নোটিশ জারি করে বন্ধ করলো। দিনের পর দিন ইউনিয়ন না থাকার পরেও রাজ্য সরকার ইউনিয়নের ফ্রেশার্স ওয়েলকামে টাকা দিয়ে গেছে, রক্তদান হয়েছে। কচি 50 বছর ঊর্ধ্ব তৃণমূলের কচি কচকচে ছাত্র নেতারা 60-50 বছরের, এরা আসর জমিয়ে ওখানে তোলাবাজি, মেয়েদের অশ্লীল ধর্ষণ করা, অর্থাৎ ম্যাঙ্গো মডেল, বান্টি বাবলি মডেল, এটা যারা করেছিল এত বছর ধরে, এই প্রত্যেকটা ইউনিয়নকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে রাজ্য সরকার সার্চ করে, এই রকম এক একটা সুরেন্দ্রনাথ কলেজ প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় ছড়িয়ে আছে। তুমি কল্পনা করতে পারবে না যে কানকাটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার সুপুত্র 7 লক্ষ টাকার সোনাচ্ছেন বিধায়ককে দিয়ে ইউনিয়নের নেতা হয়ে ফুলে ফেপে উঠেছিলেন, তাদের ম্যাসাজ পার্লার কলেজগুলোতে এগুলো কলেজ কর্তৃপক্ষ জানতো না। এই রুমগুলোর প্রয়োজনীয়তা কি? এগুলো কি প্রয়োজনীয়তা তুমি ভালো করে বুঝছো, কি কি জিনিস আবিষ্কার হয়েছে, কেন ওখানটা প্রয়োজন ওগুলোর, ঠিক আছে? ওগুলো কোন প্রতিষ্ঠানগুলো রাখে? আমার প্রশ্ন তার চাইতে বড় জায়গায় এখানকার কলেজ কর্তৃপক্ষর ভূমিকাটা। কলেজের প্রিন্সিপাল ম্যাঙ্গো উর্ফ মনোজিৎ মিশ্র যখন ধর্ষণ করছিল, তখন প্রিন্সিপাল ওখানে প্রেজেন্ট ছিলেন, তাই তো? তারপরও প্রিন্সিপাল বলছে আমি কিছু জানি না। সুরেন্দ্রনাথ কলেজে দিনের পর দিন ওই বিল্ডিংটা কার পারমিশনে হলো? ওই বিল্ডিংটা কি একদিনে করে উঠেছে? না হয় ওখানে দুটো মানে নিষিদ্ধ বস্তু ঢুকেছে, কারি টাকা ঢুকেছে, প্রিন্সিপাল বুঝতে পারেনি। কিন্তু বিল্ডিংটা যে ভেঙে 3টে 4টে 5টা করে এসি দেওয়া রুম হয়েছে, ম্যাসাজ পার্লার হয়েছে, ঠিক আছে, বিভিন্ন নারী সঙ্গের জন্য সুন্দর সুন্দর বিউটিফুল ঘর হয়েছে, সাজানো গোছানো, বড় বড় ছবি, মনীষীদের ছবি, ছোট্ট ছোট্ট কান কাটা, হাত কাটা, নাক কাটা দেবুদের বড় বড় ছবি হয়েছে মহাপুরুষদের উপরে। এগুলো ছবি প্রিন্সিপাল জানতেন না, কলেজ কর্তৃপক্ষ জানতেন না। আমি বলছি এই রকম সুরেন্দ্রনাথ কলেজের মতন যে কটা কলেজ বা বিশ্ববিদ্যালয় ইউনিয়নের নামে এই ধরনের নোংরামি দিনের পর দিন তৃণমূল নেত্রীর নির্দেশে হয়েছে, তাদের কলেজ কর্তৃপক্ষকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। কারণ তাদের কনসার্ন ছাড়া এটা হতে পারে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে বান্টি বাবলি মডেল,
জুটিতে তারা কি লুটোপুটি করেছিল, মদ খেয়ে খালি গায়ে মমতা ব্যানার্জি ছবির সামনে এইরকম সৌরভ গাঙ্গুলি স্টাইলে, লর্ডসের মাঠে যেমন সৌরভ গাঙ্গুলি খালি গায়ে গেঞ্জি উড়িয়েছিল জেতার পরে, এই রকম আচরণ করার পরেও কিন্তু আমরা দেখেছি মাপ হয়ে গেছিল। একজন আদিবাসী অধ্যাপিকাকে জাত তুলে গালি দেওয়ার পরেও তৃণমূল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এই কলেজগুলো একটা প্রতীকী, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে, এখনো অনেক জায়গায় খুঁজলে পাওয়া যাবে এই জিনিসগুলো।